নমস্কার বন্ধুরা, আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব সুবোধ ঘোষ রচিত একটি ছোট গল্প। গল্পের নাম বনরক্ষা। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। একবার সত্যিই আজ মনে হয় কি কুক্ষণে সেদিন সরয়ুদের বাড়িতে যাওয়া হয়েছিল। সেদিন সরয়ুর ওই মিষ্টি অনুরোধের কথা শুনে আর খুশি হয়ে যদি সরয়ুদের বাড়িতে চা খেতে না যেত অলকা, তবে আজ এইভাবেই ঘরের ভেতরে চুপ করে বসে মনের এই যন্ত্রণার সঙ্গে এতটা লড়াই করতে হতো না। বেশ দূরে কাদের বাড়িতে রেডিওর গান বাজতে শুরু করেছে। গানের ভাষাটা বোঝা যায় না, কিন্তু সুরটা বেশ বোঝা যায়। অলকার মনের যন্ত্রণাটা তক্ষুনি যেন নিজেই লজ্জা পেয়ে শান্ত হয়ে যায়। এই 3 বছর ধরে অলকার মনটা যে তৃপ্তিতে ভরে আছে, সেটা যে সেই দিনটার ঘটনারই দান। আজ হঠাৎ রাগ করে ও কথা ভাবলে চলবে কেন? এই 3 বছরের জীবনে অলকার মনের ভেতরে যে আলো হাসছে, সেটা যে সেই সূক্ষ্মনেই জ্বলে উঠেছিল। সরয়ুর কাকা অবিনাশের সঙ্গে যদি সেদিন দেখা না হতো, তবে অলকার মন আজ এই গর্বের সুখে ভরে উঠতে পারত না যে তার মতন একটা কুরুপা মেয়েকে একজন সুন্দর মনের মানুষ এতটা ভালোবাসতে পারে। সেদিন সরয়ুর মনের কোনো কল্পনা তো এ সন্দেহ ছিল না যে ওর কাকা অবিনাশের চোখে বা মনে এমন ভুল কখনো সম্ভব হতে পারে। সন্দেহ হলে সরয় নিশ্চয়ই সাহস করে অলকাকে চা খেতে নিমন্ত্রণ করতো না। কিন্তু শুধু সরয় কেন, পৃথিবীর যে কোনো মানুষকে ডেকে জিজ্ঞাসা করলে সে বলে দেবে অবনীশের মতো ছেলের পক্ষে অলকাকে ভালোবেসে ফেলা সম্ভবই নয়। সম্ভব হলে ওটা একটা নিয়ম ছাড়া ঘটনা হবে, একটা দুর্ঘটনার মতোই ব্যাপারই হবে। কিন্তু এমন অসম্ভব তো সম্ভব হয়েছে। আজ সরাইও অস্বীকার করতে পারবে না ওর কাকা অবনীশ অলকাকেই চিরকালের আপনজন করে ডেকে নেবার জন্য তৈরি হয়ে আছে। সরাইও আর সরাইয়ের মা দুজনেই প্রথমে বোধ হয় সন্দেহ করেছিল। না, অবনীশ বোধ হয় একটা খেয়ালের খুশিতে অলকার জন্মদিনে ফুল আর বই উপহার পাঠিয়েছে। কিন্তু 1 বছরের মধ্যে অবনীশের বিয়ের জন্য বাড়ির মানুষের সব চেষ্টা যখন বিফল হয়ে গেল, তখন সকলেই বুঝতে পেরেছে আর ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছে। অলকা তাহলে অবনীশের কাছে একটা খেয়ালের খেলনা মাত্র নয়। তবু সবাই আশা করেছিলেন ভালোবাসার মধ্যে কোনো ভুল থাকতেও তো পারে। সে ভুল হয়তো নিজেই একদিন ভেঙে যাবে। অলকা আর অবনীশের সঙ্গে দেখা করতে আসবে না, অবনীশও আর মাঝে মাঝে অলকার বাড়িতে গিয়ে দেখা করে আসবার অভ্যাস বন্ধ করে দেবে। কিন্তু তার হয়নি। আর অবনীশের বাড়ির কেউই যে তাতে খুশি হয়নি এটাও বোঝা যায়। সরয়ুদের সঙ্গে এই 3 বছরে আরও কতবারই তো দেখা হলো, কিন্তু সরয়ু হেসে কথা বললেও সে হাসির মধ্যে যেন একটা গভীর অভিযোগের ছায়া লুকিয়ে থাকে। সরয়ু আর সরয়ুদের বাড়ির কেউই চায়নি যে অবনীশ শেষে অলকাকে বিয়ে করবার জন্য ব্যস্ত হয়ে উঠুক। সরয়ুদের বাড়ির সবারই মনের এই ধারণা খুব ঠিক ধারণা নয়। অলকাকে বিয়ে করবার জন্য অবনীশের ব্যস্ততা এখনো শুধু মনেরই একটা ব্যস্ততা। 3টি বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত সরয়ুর বাবাকে কিংবা মাকে, এমনকি সরয়কেও মুখ খুলে কথাটা বলতে পারেনি অবনীশ। একবার একটা দিন ঠিক করে ফেললেই তো হয়। সরয়ুরা একটু আশ্চর্য হয়েছিল বই কি, অবনীশ এখনো কথাটা বলে দিচ্ছে না কেন? কিসের বাধা? বাড়ির কেউ তো আপত্তি করবে না। আপত্তি করবার দিন পার হয়ে গিয়েছে, সকলেই জেনে গিয়েছে অলকা ছাড়া আর কোনো মেয়ে অবনীশের জীবনে কামনা হয়ে ওঠেনি আর উঠবেও না। সরয়ের বাবা অনন্তবাবু বলেছেন, অবনীশের মনের রকম সকম আমার পছন্দ হচ্ছে না। যখন অলকাকে বিয়ে করবে বলে প্রতিজ্ঞা করেছে, তখন করে ফেললেই তো হয়। জীবনের এরকম একটা ইচ্ছার কাজ এভাবে 3 বছর ধরে ঝুলিয়ে রাখার কোনো মানেই হয় না। না, হয় না তো স্পষ্ট বলে দিলেই পারে অবনীশ, এ বিয়ে হবে না। তাহলেও দুঃখিত হবে না অনন্তবাবু, সরয়ুদের বাড়ির একটি মানুষেরও প্রাণ ব্যথিত হবে না বা দুঃখিত হবে না, কারণ এবারে কেউই ঠিক অন্তর থেকে কোনো দিনও
অবনীশ ও অলকার এই ভালোবাসার সম্পর্কটাকে পছন্দ করেনি, সমর্থনও করতে পারেনি। অলকা একটি অসামান্য মেয়ে নয়। আইএ পরীক্ষায় ফেল করেছে, প্রায় 30 বছর বয়স হয়েছে, আর ঘরে বসে আছে। এমন মেয়ের অভাব পৃথিবীতে নেই। দেখতেও তো নিতান্ত একটি অতি সাধারণ চেহারার মেয়ে, আর গুণ বলতে যা আছে সেটাও অসাধারণ রকমের কিছু নয়। কিছুদিন এক প্রাইমারি স্কুলে টিচার হয়ে চাকরি করছিল। অলকার হাতের আঁকা কয়েকটা ছবি কলকাতার বড়দিনের এক্সিবিশনে প্রাইজও পেয়েছিল। পাড়ার কোনো সভার উদ্বোধনে গান গাইতে হলে অলকাকেই ডাকাডাকি করে নিয়ে আসতে হয়। এসবও এমন বিরল কোনো প্রতিভার কীর্তি নয়। সুলেখা, প্রতিমা আর উৎপলা আরও ভালো ছবি আঁকতে পারে, আরও ভালো গান গাইতে পারে, দেখতেও অলকার চেয়ে অনেক বেশি সুন্দর। এই তিন মেয়ের সবার সঙ্গে অবনীশের পরিচয় ছিল, আজও আছে। কিন্তু কই, সেই পরিচয় তো ভালোবাসার কোনো সম্পর্ক হয়ে ওঠেনি। সরয়ের মা বলেন, আমি কোনো আপত্তিই করতাম না যদি দেখতাম অবনীশ প্রতিমাকে বিয়ে করবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। আবার সরয়ের ধারণা হলো, সুলেখার সঙ্গে যদি কাকা অবনীশের বিয়ে হতো তাহলে সবচাইতে ভালো হতো। আর অনন্তবাবুর ধারণা, সবচেয়ে ভালো হতো যদি উৎপলার সাথে অবনীশের বিয়ে হতো। অলকাকে কেন যে ঠিক মন থেকে পছন্দ হয় না সেটা অবশ্য এবারে কেউ নিজেই ঠিক বুঝতে পারে না। অলকা একদিন চা খেতে এলো, সেই দিনই অবনীশের সঙ্গে সামান্য আলাপ হলো, আর সেদিনই অবনীশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চলে গেল। শুধু এই সামান্য একটু চেষ্টার জোরেই অবনীশের মতো ছেলের মন জয় করে নিয়ে চলে গেল অলকা। ঘটনাটা প্রায় এরকমেরই একটা বিস্ময়ের কাণ্ড বলে মনে হয়। সরয়ের মার মনে আছে, ঠিক পরের দিনই দমদমে অলকাদের বাড়িতে গিয়েছিল অবনীশ। অলকার মতো মেয়ের জীবনে এটা যে একটা প্রচণ্ড জয়ের গৌরব। কত সহজে বিজয়িনী হয়েছে দেবকীবাবুর এই মেয়ে, এই অলকা। দেবকীবাবুর মতো মানুষকেও যে একটুকুও পছন্দ করে না এ বাড়ির মানুষ। অলকা কোনোদিনও সরয়ুকে বাড়িতে ডেকে চা খাওয়াতে পারেনি। কেন পারেনি সেটা সরয়ু ভালো করেই জানে। দেবকীবাবুর মতো কৃপণ স্বভাবের মানুষ খুব কমই আছে। অলকা জানে, যদি বিনা আহ্বানেও কোনোদিন অলকাদের বাড়িতে যায় তবে সরয়ুকে এক পেয়ালা চা আর একটি সন্দেশও খাইয়ে বন্ধুত্বের একটা সামান্য ইচ্ছাকে সফল করতে পারবে না সে। এটা অনুমান নয়, এটা চোখে দেখা একটা বাস্তব সত্য। একদিন উৎপলা আর সরয়ু দুজনেই ইচ্ছে করে দমদমে অলকাদের বাড়িতে গিয়েছিল। 2 ঘন্টা ধরে অনেক গল্প করেছিল। অলকার বাবা আর মা কাছে এসে উৎপলা আর সরয়ের সঙ্গে হাসাহাসি করে অনেক গল্পও করেছিলেন, কিন্তু ওই পর্যন্তই। মুখ খুলে এমন একটু কথাও বলেননি যে চা না খেয়ে চলে যেও না। নিজেদেরই মেয়ের দুটি বান্ধবী যারা বিকেলবেলা বাগবাজার থেকে দমদম গিয়ে সন্ধ্যা পর্যন্ত এক ভদ্রলোকের বাড়িতে রইল, তাদের এক পেয়ালা চা খাওয়াবার কোনো আগ্রহ দেখালো না অলকার মা বাবা। কিন্তু অলকাও তো মুখের কথার একটা অনুরোধ করতে পারত, তাও করেনি অলকা। শুধু অলকার মুখটা যেন দুঃস্ব একটা লজ্জার বেদনা চাপতে গিয়ে করুণ হয়ে উঠেছিল। অলকার জন্য একটু দুঃখবোধও করেছিল বটে, তবু মনে মনে অলকার এই অক্ষমতার চেহারাটাকে ক্ষমা করতে পারেনি উৎপলা আর সরয়ু। মা বাপের বাধ্য মেয়ে অলকা, কিন্তু মা বাবার অভদ্রতার কাছেও এতটা বাধ্য না হওয়াই ভালো ছিল। না হয় একটু বিরক্তই হতেন অলকার বাবা আর মা, তবু চেষ্টা করা উচিত ছিল অলকার, যেন এক পেয়ালা চা না খেয়ে না চলে যায় ওরই 5 বছরের চেনা জানা দুটি বান্ধবী। অনন্তবাবুর মনে এমন কোনো স্পৃহা নেই যে তার ভাইয়ের বিয়েতে তিনি পাত্রীর বাপের ঘাড় মোটকে এক গাদা দান সামগ্রী আর পণ আদায় করবেন। এমন ইচ্ছে থাকলে ক্ষিতীশবাবুর মেয়ের সঙ্গে অবনীশের বিয়ে দেবার চেষ্টা করতে তিনি কুণ্ঠিত হতেন না। ক্ষিতীশবাবু শুধু বরপণ হিসেবে নগদ 10,000 টাকা দিতে রাজি হয়েছিলেন। তাছাড়া দান সামগ্রী বিপুল একটা ফর্দও দেখিয়েছিলেন, কিন্তু অনন্তবাবু কোনো উৎসাহ বোধ করেননি। অবনীশ নিজেই যখন ওর জীবনের সঙ্গিনী বেছে নিয়েছে, তাতে কোনো আপত্তি নেই অনন্তবাবুর। তিনি খুশি হয়ে সেই মেয়ের সঙ্গেই অবনীশের বিয়ে দেবেন, এর মধ্যে টাকা আদায়ের কোনো প্রশ্নই নেই।
অলকার সঙ্গে বিয়ে হলেও যে কী ব্যাপার হবে সেটা অনুমান করতে পারেন অনন্তবাবু। বরযাত্রী হয়ে মেয়ের বাড়িতে যারা যাবে তাদের হয়তো হোটেলে নিয়ে গিয়ে নিজেদেরই খরচে খাওয়াতে হবে। দেবকীবাবু কাউকে এক পেয়ালা চা দিয়ে অভ্যর্থনা করবেন কিনা সন্দেহ। কিন্তু অবনীশের যখন ইচ্ছে হয়েছে তখন অলকার সঙ্গে বিয়েটা হয়েই যাক, কোনো আপত্তি নেই অনন্তবাবুর। কিন্তু কোনো উৎফুল্লতাও নেই, খুশিও নেই। দেবকীবাবুর মতো মানুষের সঙ্গে কুটুম্বিতা হবে, এটা অনন্তবাবুর কাছে নিতান্তই একটা দুর্ঘটনা। যাই হোক, 3টি বছর তো পার হতে চলল। এবার অবনীশ বলে দিলেই তো পারে, তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলতে পারেন অনন্তবাবুরা। অলকার মনেও আজ একটা দারুণ বিস্ময়ের প্রশ্ন উঠেছে। কি ভাবছে অবনীশ? ভালোবেসেও কারোর প্রাণ কি এত অলস হয়ে 3টে বছর শুধু ভেবে ভেবে পার করে দিতে পারে? একটুও মিথ্যে নয়, নিজের মনের কাছে তো আর মিথ্যে কৈফিয়ত দেওয়া যায় না। ভুলেও যায়নি অলকা। সেদিন সরায়ুর কাকাকে প্রথম চোখে দেখেতেই বুকের ভেতরে নিঃশ্বাসের বাতাসটা কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল। কিন্তু সেই কথা তো চেঁচিয়ে পৃথিবীর কোনো মানুষের কানে বলা যায়নি। 30 বছর বয়স হয়েছে, জীবনে তো কত মানুষের সঙ্গেই দেখা হয়েছে, কিন্তু একদিনের হঠাৎ দেখার অনুভবও কখনো এমন করে সারা শরীরটাকে লজ্জা পাইয়ে দেয়নি। মনের গোপনে একটা অদ্ভুত ইচ্ছাও জাগিয়ে তুলতে পারেনি। কিন্তু অবনীশের কাছে তো কোনো দাবি জানায়নি অলকা। অবনীশকে এমন আহ্বানও করেনি যে আমাদের বাড়িতে যাবেন। অবনীশ নিজেই হঠাৎ গিয়ে উপস্থিত হয়েছিল অলকাদের বাড়িতে। আরও অলকা আশ্চর্য হয়ে ভেবেছিল এ কেমন করে সম্ভব হলো। অবনীশ কি অলকার স্বপ্নের ভিতরে লুকোনোর ইচ্ছেটাকে চোখে দেখে ফেলেছে? অবাক হয়েছিল অলকা, কিন্তু বিশ্বাস করবারও সাহস হয়নি। খুবই সন্দেহ হয়েছিল, খুবই ভয় পেতে হয়েছিল। কেন, কিসের জন্য, আর কি দেখে মুগ্ধ হয়ে অলকার মতো মেয়ের কাছে মনের কথা বলতে এসেছে অবনীশ? এত সুন্দর, এত ভালো রোজগারে চাকরি করে, আর সাজে পোশাকেও এমন একজন শখের মানুষ। অলকার মতো মেয়ের কাছে তার মনের বা কী দাবি থাকতে পারে? খুবই ভয় হয়েছিল। অবনীশ হয়তো অলকাকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতে চাইবে, চেনা জানা জগতের কোনো এক ভয়ানক অন্তরালে নিয়ে গিয়ে ভয়ানক একটা অনুরোধ করে বসবে, আর অলকার স্বপ্নটাই হয়তো আর্তনাদ করে উঠবে। আর দেখতে পাবে অলকা একটা নির্মম কৌতুক অলকার কাছ থেকে শুধু দুদিনে তৃপ্তি পেতে চাইছে। মনে মনে একটা অপমানের ছবি কল্পনা করে সেদিন অলকার প্রাণটা সত্যিই শিউরে উঠেছিল। কিন্তু এই ভুল ধারণার জন্যেও কি লজ্জাই না অলকাকে পেতে হয়েছে। কোনো দিনও অলকাকে বাইরে বেড়াতে নিয়ে যেতে চায়নি অবনীশ। কেউ দেখতে পায়নি। এই ঘরের ভিতরে সন্ধ্যের অন্ধকারে চুপ করে বসে অলকাকে কেঁদে ফেলতে হয়েছে। অবনীশ যে কথা বলেছে তার চেয়ে সম্মানের কথা জীবনে কোনো দিনও শুনতে পায়নি অলকা। অবনীশ বলেছিল, তোমার সঙ্গে যদি আর কারো বিয়ে হয়ে যায় তবুও আমি তোমার ওপর রাগ করতে পারবো না। সত্যি রাগ করে জবাব দিয়েছিল অলকা। হঠাৎ এরকম একটা সাংঘাতিক বাজে কথা বলে ফেলতে পারলে কেমন করে? অবনীশ এতদিনেও তার দাদার কাছে অলকাকে বিয়ের কথাটা স্পষ্ট করে বলতে পারেনি। তাই তো আজ হঠাৎ একবার অলকার ভাবনার এক কোণে ভয়ানক নির্মম একটা কৌতুকের ছায়া দেখতে পেয়ে চমকে ওঠে অলকার মন। অবনীশ কি একটা হেঁয়ালি? ওর ভালোবাসার ভাষাকেও যে সত্যিই হেঁয়ালি বলে মনে হয়। অলকার সঙ্গে আর কারো বিয়ে হবে এমন একটা অসম্ভব ঘটনাকে কল্পনা করে কি আনন্দ পায় অবনীশ? কি অসুবিধে আছে সেটা অবশ্য জিজ্ঞাসা করে জানবার জন্য কোনোদিন জেদ করেনি অলকা। বিশ্বাসও করেছে নিশ্চয়ই অবনীশের কোনো অসুবিধে আছে। অবনীশ যে জানে অলকার কাছে মিথ্যে কথা বলবার দরকার নেই। অলকা যে কতবার বলেই দিয়েছে, তোমার জীবনের কোনো অসুবিধে, কোনো ক্ষতি, কোনো দুশ্চিন্তা ঘটাতে আমি চাই না। সেজন্য যদি আমাকে চিরকুমারী হয়ে থাকতে হয় আমি তাতেও রাজি আছি। আমাকে বিয়ে করো না, তবু তুমি সুখী হও। তবু মাঝে মাঝে জানতে ইচ্ছে করে সত্যি কী অসুবিধে আছে অবনীশের। একটা অসুবিধের কথা তো জানাই আছে, কেউই চায় না যে অবনীশের সাথে অলকার বিয়েটা হোক।
অবনীশ আর অলকার ভালোবাসার ওপর যেন এ পৃথিবীর কারো কোনো আশীর্বাদ নেই, কোনো মায়া নেই, কোনো সমাদর নেই। সরায়ুর বাবা, সরায়ুর মা আর সরায়ু কেউ খুশি নয়। আরও অনেকের মনের খবর কিছু না কিছু তো পেয়েই গিয়েছে অলকা, তারাও কেউ খুশি নয়। প্রতিবেশী কান্তিবাবু আর ভবতোষবাবু, যারা অলকার বাবার বন্ধু, তারাও তো খুশি নন। তাদের ধারণা 3 বছর ধরে দেবকীবাবুর মেয়ে একটা ছলনার সঙ্গে ভালোবাসার সম্পর্ক বাঁধিয়ে বসে আছে। হাওড়া থেকে অলকার মামা এসেছিলেন, তিনিও যে কথা বলেছেন সে কথা বেশ স্পষ্ট করে শুনতে পেয়েছে অলকা। দেবকীবাবুর কাছে একেবারে গলা খুলে চেঁচিয়ে কথা বলেছেন মামা। মিথ্যে মিথ্যে, একেবারে সব বাজে ব্যাপার। অবনীশকে আমি চিনি, বেশ ভালো ছেলে, কিন্তু 3 বছর ধরে শুধু অপেক্ষা করার অর্থ এই যে এ বিয়ে করতে ও ছেলে রাজি নয়। দেবকীবাবু খুব গম্ভীর হয়ে আর বেশ কঠোর স্বরে কথা বলে মামার সন্দেহকে সমর্থন করেন। তিনি বলেছিলেন, আমি অনেক দিন থেকেই বুঝেছি, কিন্তু আসল দোষ হলো আমাদের অলকার। মূর্খ মেয়ে একটা, নিজেই বুদ্ধির ভুলে একটা মিথ্যেকে সত্য বলে মনে করে বসে আছে। অলকার বুকটা কেঁপে উঠেছিল, চোখের সামনে সব কিছুই যেন ঝাপসা হয়ে যায়। সত্যিই কি তার বুদ্ধির ভুল? অবনীশ কি একটা বঞ্চনা? দেবকীবাবু মনে প্রাণে বিশ্বাস করেন তার মেয়ে অলকা ভুল করে জীবনের একটা অপমানের আঘাতের সঙ্গে ভালোবাসার কাণ্ড করে বসে আছে। অবনীশের মতো ছেলে কেন যে অলকাকে বিয়ে করবার জন্য ব্যস্ত হয়ে উঠল, এই প্রশ্নের কোনো জবাব তিনি অনেক চিন্তা করেও খুঁজে পাননি। অবনীশের দাদা অনন্তবাবু উকিল মানুষ, কিন্তু তেমন কিছু রোজগারে উকিল নন। সংসার চালিয়ে যাবার মতো রোজগার আছে এইমাত্র, বরং আয়ের চেয়ে ব্যয়টাই বেশি। আর বাগবাজারে যে বাড়িতে থাকেন অনন্তবাবুরা, সেটাও তো ভাড়া বাড়ি। তাছাড়া নিজের মেয়ের বিয়ে দেয়া বাকি আছে এখনো। সুতরাং অনন্তবাবুকেও সন্দেহ না করে পারেন না অলকার বাবা। সে ভদ্রলোক কি ভাইয়ের বিয়েতে কিছু টাকা আদায় করবার স্বপ্ন ছেড়ে দিতে পারেন? অবনীশ একটা কারখানার ক্যাশ বিভাগের হেড, মাইনে তার মন্দ নয়। 7 বছরের চাকরিতে 400 টাকা মাইনেতে দাঁড়িয়েছে। কিন্তু অনন্তবাবু, তার এই ভাই আর বাড়ির মেয়েরাও যে স্টাইলে থাকেন, সেটা দেখে মনে হবে যেন মস্ত বড় এস্টেট আছে তাদের। পয়সাতে বড় মানুষ নয়, কিন্তু বড় মানুষই চাল চলন। এরা ফাঁকা মানুষ, শূন্য মানুষ, উপরে রং ভেতরে ঘুণ। অনন্তবাবুর সঙ্গে দেবকীবাবুর দূর সম্পর্কের কুটুম্বিতাও আছে, কাজেই অবনীশ দেবকীবাবুর কাছে একেবারে অচেনা অজানা জগতের কোনো মানুষ নন। কিন্তু অবনীশের চাল চলন দেখে অবনীশকে অচেনা অজানা জগতের মানুষ বলে মনে না করে পারেন না কেন দেবকীবাবু? দুহাতে যথেষ্ট পয়সা খরচ করা, তার মানে অপব্যয় ছন্ন ছাড়া আনন্দে ভরা একটা শখের জীবন। জানেন দেবকীবাবু, ট্যাক্সি ছাড়া এক পা হাঁটে না অবনীশ। বছরে একবার শিলং আলমোড়া বেড়াতে যাবেই অবনীশ। অবনীশ যখন দেবকীবাবুর এই বাড়ির বারান্দাতে বসে অলকার মার সঙ্গে গল্প করে, তখন অবনীশের জামা কাপড়ের সুগন্ধে সারা বাতাসে ছড়িয়ে পড়ে। 1 বছরের মধ্যে 4 রকমের ঘড়ি অবনীশের হাতে দেখতে পেয়েছেন দেবকীবাবু। না, দেবকীবাবুর সেটা দেখতে ভালো লাগেনি। অবনীশকে নিতান্ত লঘু স্বভাবের একটি ছেলে বলে সন্দেহ হয়েছে তার। দেবকীবাবুর সাবধানী মন বিশ্বাসও করতে পারেনি যে এ ধরনের ফ্যাশন বিলাসী ছেলের মনের কোনো ইচ্ছের মধ্যে কোনো বলিষ্ঠতা বা আন্তরিকতা থাকতে পারে। অলকার মা অবশ্য মাঝে মাঝে বলেন, না, অবনীশের মনটা খাঁটি। চালচলনে বিলাসিতা যতই থাকুক না কেন, অলকার জন্যই অপেক্ষা করছে অবনীশ। তা না হলে এতদিনে ক্ষিতীশবাবুর মেয়ের সঙ্গেই অবনীশের বিয়েটা হয়ে যেত। কিন্তু দেবকীবাবুর পক্ষে বিশ্বাস করতে অসুবিধা আছে। তার মনের সবচেয়ে বড় অভিযোগের প্রশ্ন এই যে এই 3 বছরের মধ্যে একদিনও অবনীশ আমার কাছে এসে কথা বলতে পারল না কেন যে সে অলকাকে বিয়ে করতে চায়, আর এই বিয়েটা হয়েই যাক। দেবকীবাবু এতে বেশ অপমানিত বোধও করেছেন। এর জন্য অবনীশের বিরুদ্ধে তার যতখানি না অভিযোগ,
তার চেয়েও বেশি অভিযোগ নিজের মেয়ের বিরুদ্ধে। 3 বছর আগে অলকার বিয়ের সব আয়োজন করে ফেলেছিলেন দেবকীবাবু। সে ছেলেও দেবকীবাবুর এক কুটুম্বের ছেলে। দেখতে শুনতে অবনীশের মতন এতটা সুন্দর আর চমৎকার ফ্যাশনেবল না হলেও হালি শহরের মঙ্গলবাবুর ছেলে সলিল একজন কৃতী এবং গুণী ছেলে। মঙ্গলবাবুর কারবারে 1 মাসের রোজগার অনন্তবাবুর অবনীশের 1 বছরের রোজগারের সমান। সলিলের শুধু একটু বয়স হয়েছে, 40 বছর। বিয়ে হয়েছিল সলিলের আগে। 3 মাসের মধ্যেই তার স্ত্রী মারা গিয়েছে। এছাড়া সলিলের জীবনের আর কোনো খুঁত আছে কি? অলকার মতো মেয়ের পক্ষে সলিলকে কোনোদিনই অকাম্য বলে মনে করার যুক্তি নেই। হালি শহরের মঙ্গলবাবুর তার ছেলের বিয়েতে একটি পয়সাও দাবি করবেন না, করেনও নি। তিনি দেবকীবাবুর মেয়ে অলকার সঙ্গে তার ছেলে সলিলের বিয়ে দিতে খুবই আগ্রহ দেখিয়েছেন, কারণ অলকাকে তার খুবই ভালো লেগেছিল। কিন্তু অলকা কিছুতেই রাজি নয়। হালি শহরের মঙ্গলবাবুর মতো সজ্জন মানুষের একটা শুভ সদিচ্ছার আহ্বান অলকাকে একটু বিচলিতও করতে পারেনি। মঙ্গলবাবু নিজেও একদিন এসে অলকার কাছে হেসে হেসে তার ইচ্ছের কথাটা বলে ফেলেছিলেন। তিনি অলকাকে বলেছিলেন, তোমার মতন মেয়ে আমাদের আপনজন হলে আমরা খুব খুশি হব অলকা। দেবকীবাবু জানেন এই মেয়ে ওর বাবার ইচ্ছের কোনো সম্মান দিতে রাজি নয়। মার কাছে স্পষ্ট করে অলকা বলে দিয়েছে ওখানে তার বিয়ে হতে পারে না। দেবকীবাবুর এই বাড়িও ভাড়া বাড়ি। জীবনে 40টি বছর 50 টাকা মাইনের চাকরি করে পার করেছেন। হ্যাঁ, গায়ের রক্ত জল করা কিছু টাকাও জমিয়েছেন। 4টে পয়সা খরচ করতে তার বুক টনটন করে, এটাও মিথ্যে নয়। কিন্তু তার মেয়ে অলকা কি মনে করে বিনা খরচে মেয়ের বিয়ে দিতে পারবেন বলেই হালি শহরের মঙ্গলবাবুর সঙ্গে কুটুম্বিতা করতে তিনি এত ব্যস্ত হয়ে উঠেছেন? মঙ্গলবাবুর ছেলে সলিলের এখনও বিয়ে হয়নি। এখনও অলকা যদি রাজি হয় তবে 10 দিনের মধ্যে সলিলের সঙ্গে অলকার বিয়ে হয়ে যেতে পারে। এই সেদিনও মঙ্গলবাবুর চিঠি পেয়েছেন দেবকীবাবু। কি খবর দেবকীবাবু, আমরা কি আরও অপেক্ষা করব? দেবকীবাবু জানেন অলকার এই ভুল একদিন ভয় পেয়ে চমকে উঠবে নিজে থেকেই আর ভেঙে যাবে। কিন্তু ততদিন কি অপেক্ষা করে থাকবেন মঙ্গলবাবু? বুঝতে আর কোনো অসুবিধা আছে কি অবনীশ কেন আজ নীরব হয়েছে? অনন্তবাবু নীরব কেন? ওরা কি মনে করেছে যে এইভাবে অলকাকে ধৈর্যহারা করে দিলে শেষে অলকার বাবা দেবকীবাবু বাধ্য হয়ে থলে ভরা বর্পণের টাকা আর দান সামগ্রী বিরাট ফর্দ নিয়ে অনন্তবাবুকে সাদাসাদি করবেন? দেবকীবাবু যে পাগল হয়ে গেলেও 1000-10-12 টাকা খরচ করে মেয়ের বিয়ে দেবেন না, এ কঠিন সত্যটা অনন্তবাবু আর অবনীশের জানা উচিত ছিল। অলকার মার সঙ্গে কথা বলতে গিয়ে দেবকীবাবু তার প্রতিজ্ঞার অটলতার কথা আজও একবার বলে দিলেন। অসম্ভব। অবনীশের মনে কিংবা ওর দাদার মনে যদি এরকমের কোনো মতলব থাকে তবে ওরা পশ্চিম দিকে সূর্য উঠবে বলে আশা করছে। অলকার মা বেশ ভয়ে ভয়ে একটা যুক্তির কথা তুলতে চান। তিনি বলেন, কিন্তু যেখানেই মেয়ের বিয়ে দাও না কেন কিছু টাকা তো খরচ করতেই হবে। অলকার বাবা বলে, না তা আমি পারবো না, এখানে তো আরও পারবো না। তার মানে? মঙ্গলবাবু যদি কিছু বরপণ দাবি করতেন তার তবু একটা মানে হতো। হয়তো আমি রাজিও হতাম, কিন্তু এখানে রাজি হতে পারি না। এরা কপটতা করবে, ভালোবাসার নাম করে একটা চক্রান্ত করবে, সে ফাঁদে পা দিতে আমি রাজি নই। তার চেয়ে ভালো মেয়ের বিয়েই হবে না। পাশের ঘর থেকে বের হয়ে এ ঘরে ঢুকতে গিয়ে চমকে উঠেছে অলকা। দেবকীবাবুর গলার ভয়ানক রুষ্টস্বরের শব্দ শুনতে পেয়েছে সে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে অলকা। চেঁচিয়ে উঠলেন দেবকীবাবু, ছি, এর নাম ভালোবাসা? তবে জোচ্চুরি আর কাকে বলে? 3 বছর ধরে মেয়েটাকে আশা দিয়ে হয়রান করছে একটা চালাক ফাঁকিবাজ। অলকার মা মৃদুস্বরে বলেন, আস্তে কথা বলো, অলকা শুনতে পাবে। দেবকীবাবু আবার চিৎকার করে বলেন, আমি যে কৃপণ সে কথা কে না জানে, কিন্তু সেজন্য কি আমি আমার মেয়ের বাপও নই? অবনীশ যে কাণ্ড করেছে সেটা আমার পক্ষে যে কত বড় অপমানের সেটুকু শুধু আমিই বুঝি।
দরজার আড়াল থেকে দেখতে পেয়েছে অলকা। দেবকীবাবুর চোখ দুটি ছলছল করছে। অলকার চোখও ভিজে যায়। সারা শরীরটা ভয় পেয়ে কাঁপতে থাকে। চেঁচিয়ে বলে দিতে ইচ্ছা করে, তুমি অবনীশের ওপর রাগ করো না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমাকে যত খুশি ঘেন্না করো, সে বেচারাকে ঘেন্না করো না। কিছু বলে না অলকা, চলে যায়। আর বাইরের ঘরে ঢুকেই দেখতে পায় বারান্দায় দাঁড়িয়ে আছে অবনীশ। অলকার মনে আজ একটা প্রতিজ্ঞা প্রস্তুত হয়েছে, চরম মীমাংসাটা হয়ে যাওয়াই ভালো। ভালোবাসার নামে এমন ভয়ানক একটা গ্লানির উৎখাত সৃষ্টি করে রাখবার আর কোনো মানে হয় না। পৃথিবীর মুখে যত শক্তই কথা আছে, সবই মুখর হয়ে অলকাকে যত খুশি গালমন্দ করুক, চুপ করে সহ্য করতে পারবে অলকা। কিন্তু অবনীশকে যেন এমন কোনো অভিশাপ স্পর্শ করতে না পারে। অবনীশ একটা ফাঁকি, এদিককার যেন আর কানে শুনতে না হয়। অলকা অবনীশকে বলে, যদি রাগ না করো তবে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? অবনীশ শেষে বলে, তোমার ওপর রাগ করতে পেরেছি কি কোনো দিন? অলকা মৃদুস্বরে জিজ্ঞাসা করে, কবে বিয়ে করবে? অবনীশের দুই চোখ সেই মুহূর্তে যেন সাদা হয়ে যায়। খুব ধীরে সে অলকাকে বলে, আমি নিজেই আজ এ কথা তুলতাম অলকা, সেই জন্যই আজ এসেছি। বিয়ে হবে না। অলকা স্তম্ভিত হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, কেন, কিসের অসুবিধে? অবনীশ তাকে বলে, তোমার না জানাই ভালো অলকা। অলকা জোর দিয়ে বলে, না, আমাকে তো জানতেই হবে। অবনীশ মৃদুস্বরে বলে, আমি না বললেও 2-4 দিনের মধ্যেই তুমি জানতে পারবে। অলকা হতবাক হয়ে যায়। তার মানে? মাথা নিচু করে অবনীশ তাকে বলে, তার মানে আমি গ্রেপ্তার হব অলকা, আর জেলও হয়ে যাবে। অলকা হতবাক হয়ে প্রায় স্তব্ধ হয়ে যায়। অবনীশ আবার বলে, আমি বলছি, একটু বাড়িয়ে বলছি না, আমি অফিসের প্রায় 10,000 টাকা নিজের দরকারে খরচ করে বসেছি। 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে অলকা। তুমি এ কাজ কী করে করলে অবনীশ? অবনীশ তাকে বলতে থাকে, আমার হাতেই তো সব হিসেব অলকা, তাই কেউ জানতে পারেনি। প্রত্যেক বছর অনেক চেষ্টায় ধার কর্জ করে 10,000 টাকার ঘাটতি পুড়িয়ে হিসেব ঠিক করেছি, কিন্তু এবারে আর পারলাম না, আর পারবও না, আর চেষ্টা করার সময়ও নেই। কালই আমার সব হিসেবের খাতা অডিট হবে। অডিটর এসে সবার আগে ব্যাংকের বই দেখবেন। অলকা অবাক হয়ে বলে, তারপর কি হবে? অবনীশ তাকে বলে, আগেই তো বলেছি, আমি গ্রেপ্তার হব আর জেল হয়ে যাবে। অলকা কান্নায় ভেঙে পড়ে বলে, এই জন্যই কি এতদিন অপেক্ষা? অবনীশ তাকে বলে, হ্যাঁ, বিশ্বাস করো অলকা, এই জন্যই এতদিন বিয়ের কথা বলতে পারিনি। বিশ্বাস ছিল দেশের জমি বিক্রি করে 10-15 হাজার টাকা একসঙ্গে পেয়ে যাব, হিসেবও ঠিক করে ফেলতে পারবো। কিন্তু দেশের জ্ঞাতি ভাইরা আপত্তি করে আর মামলা বাঁধিয়ে জমি বেচতে দিল না। কাজেই আর কোনো উপায় নেই এখন। হঠাৎই নীরব হয়ে যায় অবনীশ। তারপরেই চোখ ঢাকতে চেষ্টা করে। চোখ দুটো যেন ভিজে রক্তমাখা হয়ে গিয়েছে। তোমার কাছে ক্ষমা চাই অলকা, তোমার বাবা আর মা যেন আমাকে ক্ষমা করেন। অলকা কান্না ভরা স্বরে বলে, কেমন করে ক্ষমা করব বলো তো? অবনী শান্তভাবে বলে, তুমি বিশ্বাস করো অলকা, আমি তোমাকে অপমান করতে চাইনি। অলকা মৃদু হেসে বলে, এখন আমি কি করব অবনীশ? অবনীশ কান্না ভরা স্বরে বলে, তুমি তোমার বাবার কথা মেনে নাও অলকা, মঙ্গলবাবুর ছেলেকে বিয়ে করো। অলকা তাকে বলে, কেন অবনীশ, আমি যদি আরও অপেক্ষা করি? অবনীশ ধীরে বলে, না অলকা, আমাকে আর বিশ্বাস করো না। অলকা তাকে বলে, ঠিক কথা, তোমার সবই অবিশ্বাস্য, তোমার ভালোবাসাও একটি মিথ্যে। অবনীশ তাকে বলে, আমার আর কিছু বলবার নেই অলকা, বলবার মুখও নেই। চলে গেল অবনীশ, কিন্তু দেখতে পেলেন দেবকীবাবু। চালাক ফাঁকি অবনীশ কেমন করে ভয় পেয়ে আর একেবারে উপসী ভিখারির মতো একটা শুকনো করুণ মুখ নিয়ে তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে। ট্যাক্সি নেই।
অবনীশের পায়ে জরিদার নাকড়াও নেই, পায়ে ধুলো মাখা আর ছেঁড়া ছেঁড়া চেহারার একটা চটি, গায়ে একটা আতময়লা কামিজ। অবনীশ যেন একটা কাঙালপোনার আতঙ্কিত মূর্তি হয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। বাইরের ঘরে এসে ঢুকতেই দেখতে পেলেন দেবকীবাবু। টেবিলের ওপর মাথা ঠেকিয়ে দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে অলকা। দেবকীবাবু ডাক দিলেন অলকাকে, তার দু চোখে নিদারুণ সন্দেহের ছায়া। অলকা কথা বলে না, চেঁচিয়ে ওঠেন দেবকীবাবু। অবনীশ কেন এসেছিল অলকা? কি বলে গেল? ওভাবে চোরের মতো ছুটে পালিয়ে গেল কেন অবনীশ? অলকা কান্না ভেজা স্বরে বলে, এই বিয়ে হবে না বাবা। দেবকীবাবু হেসে বলেন, এটা তো জানা কথা অলকা, কিন্তু কেন হবে না? অলকা আবার বলে, ওর জেল হবে বাবা। দেবকীবাবু হতবাক হয়ে গেলেন। কেন জেল হবে? অলকা মৃদু স্বরে বলে, অফিসের ক্যাশ খরচ করে ফেলেছে, কালই অডিট হবে। দেবকীবাবু তার মেয়েকে বলেন, বেশ তো, আজই টাকা নিয়ে গিয়ে হিসেব ঠিক করে ফেলুক। অলকা মৃদু স্বরে বলে, টাকা নেই, অনেক চেষ্টা করেছিল ধার করার, ধারও পায়নি। দেবকীবাবু উত্তেজিত হয়ে বলেন, তাহলে জেলেই যাক। তবে সে কথা তোমাকে জানাবার কি দরকার ছিল? কোনো উত্তর দিতে পারে না অলকা। রুক্ষ স্বরে চেঁচিয়ে ওঠেন দেবকীবাবু, তোমার লজ্জা করার কোনো মানে হয় না অলকা। অলকা মৃদু স্বরে বলে, অবনীশ ক্ষমা চেয়েছে বাবা, আমাদের সবার কাছে, তোমার কাছেও। দেবকীবাবু জানতে চান, আর কি বলেছে অবনীশ? উত্তর দেয় না অলকা। দেবকীবাবুর দুই চোখের তারা জ্বলতে শুরু করেছে। দেবকীবাবুর গলার স্বরও এবার তীক্ষ্ণ হয়ে ওঠে। কি বলেছে অবনীশ, বলো আমাকে। অলকা আবার বলে, অনুরোধ করেছে কেবল। দেবকীবাবু অদ্ভুত হেসে জিজ্ঞাসা করেন, কিসের অনুরোধ? অলকা মাথা নিচু করে বলে, তোমার ইচ্ছে মেনে নিতে। দেবকীবাবু অবাক হন এবার। অলকা বলে, বিয়ে করতে, হালি শহরে, তুমি যেখানে চাও। দেবকীবাবু ধীরে বলেন, তুমি কি বলতে চাও অলকা? তোমারও কি তাই ইচ্ছে? দেবকীবাবুকে চমকে দিয়ে অলকা বলে ওঠে, হ্যাঁ বাবা, আমারও তাই ইচ্ছে। অলকার কাছে এগিয়ে গিয়ে আর অলকারই মুখের দিকে তীব্র দৃষ্টি তুলে তাকিয়ে থাকেন দেবকীবাবু। মন থেকে এ কথা বলছো অলকা তুমি? অলকা মৃদুস্বরে বলে, হ্যাঁ বাবা। দেবকীবাবু তাকে বলেন, মিথ্যে কথা অলকা, তুমি আমাকে ভয় করে আর নিজেকে ঘেন্না করে এই কথা বলছো, কিন্তু সবচেয়ে ভুল তুমি করবে যদি। দেবকীবাবুর চোখ দুটো চেহারাও যেন হঠাৎ অদ্ভুত হয়ে যায়। তিনি মৃদুস্বরে বলেন, খুব ভুল হবে যদি এমন ধারণা করো যে অবনীশ একটা ফাঁকি। চমকে উঠে দেবকীবাবুর মুখের দিকে তাকিয়ে থাকে অলকা। দেবকীবাবু বলেন, অবনীশ বেচারার মনে কোনো ফাঁকি নেই অলকা, সাবধান। যাই করো অবনীশকে ভুল বুঝবে না, অবনীশকে ঘেন্না করবে না। ভেতরের ঘরের দিকে তাকিয়ে আর চেঁচিয়ে ডাক দেন দেবকীবাবু, শুনছ? অলকার মা ব্যস্তভাবে ছুটে আসতেই দেবকীবাবু হেসে ফেলেন। তিনি অলকার মাকে বলে, আমার চেক বইটা দাও তো। অলকার মা অবাক হয়ে বলে, কেন, এখন আবার চেক বই দিয়ে কি হবে? দেবকীবাবু বলেন, এখনই একবার যে বের হতে হবে, পাগলা অবনীশটাকে খুঁজে বের করতে হবে। হাতে হাতে বর্পণ ধরিয়ে দিয়ে আসি, তা না হলে তোমার মেয়ে অলকাই যে ভাবতেই লজ্জা করবে ওর বাপটা কি সাংঘাতিকই কিপটে। অলকার মা অবাক হয়ে বলে, আমি যে কিছুই বুঝতে পারছি না। দেবকীবাবু হেসে বলেন, অলকাকেই জিজ্ঞাসা করে জেনে নিও, তার আগে চেক বইটা এনে দিও। আমাদের আজকের গল্প বনরক্ষা এখানেই সমাপ্ত হলো। নমস্কার।